ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অফ আনসার স্যার। আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিতের নভেম্বর মাসের যে অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করা হবে। প্রথমে দেখো, একের দাগে তোমাদের যে প্রশ্নগুলো আছে কি করতে বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। এবার দেখো, একের 1 নম্বর প্রশ্নটি কি আছে, বলেছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এ নম্বর অপশন বলেছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো, বি নম্বর অপশন হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু জিরো, সি নম্বর অপশন আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, ডি নম্বর অপশন আছে টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে কি বলেছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি হবে এই চারটি অপশনের মধ্যে সেটি আমাদের করতে হবে। এবার তাহলে কোন অপশনটি ঠিক হবে তাহলে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথমে এ অপশন যেটি ছিল সেটি দেখো ব্যাখ্যা করি কি, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে বা এখানে এক্সটা যদি গুণ করা হয় তাহলে কত হবে, এক্স এস কিউব মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে অতএব এক্স এস কিউব মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, থ্রি, তার মানে এটি কি দ্বিঘাত সমীকরণ নয়। বি নাম্বার অপশনটি দেখো কি আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে বা এই এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার ফোর, এই মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে সমীকরণটি আছে এই সমীকরণটিতে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, ফোর, তার মানে কি এটিও দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে সি নাম্বার অপশন দেখো কি আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। গুণ করা যাক, এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার, এই মাইনাস ওয়ানের সাথে এক্সের গুণ করলে কত হবে, মাইনাস এক্স, এখানে তো মাইনাস এক্স ছিল তাহলে মাইনাস এক্স লেখা হলো ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো অতএব এক্স স্কোয়ার এই মাইনাস এক্স যেহেতু চিহ্ন একই আছে তার মানে কি হবে, যোগ হবে, এবং ওই চিহ্নটি বসবে। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, টু, তার মানে এটি কি দ্বিঘাত সমীকরণ, কি একচল বিশিষ্ট। আচ্ছা, ডি নাম্বার অপশনটি কী ছিল, টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে দেখো এই চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে, এক, তার মানে এটি কি একচল বিশিষ্ট। তার মানে কোন অপশনটি ঠিক হলো, সি নাম্বার অপশনটি। তাহলে উত্তর কোনটি, সি। তাহলে একের 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হলো, সি হলো। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি কি আছে, টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো সমীকরণটির বীজ দুটি হলো। এ নাম্বার অপশন কি বলেছে, মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি, বি নাম্বার অপশন কি বলেছে, মাইনাস ওয়ান কমা থ্রি, সি নাম্বার অপশন কি বলেছে, ওয়ান কমা মাইনাস থ্রি, ডি নাম্বার অপশন কি বলেছে, ওয়ান কমা থ্রি। তাহলে এখানে দেখো এই সমীকরণটির বীজ দুটি হলো বলছে। তাহলে আমরা কি জানি, একটি দ্বিঘাত সমীকরণের বীজ কি হয়, দুটি বীজ হয়। তাহলে বীজ কি, মানে এই সমীকরণটি সমাধান করলে এক্সের যে মানগুলি পাওয়া যাবে সেই এক্সের মানগুলি কি হবে, এই সমীকরণটির বীজ হবে। তাহলে দেখো এবার সমাধান করে দেখা যাক। তাহলে এটি সমাধান করি, তাহলে কত হচ্ছে, টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এই দুটির গুণফল কত, জিরো আসে। তাহলে কী হবে, হয় টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো হবে, নতুবা এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো হবে, নতুবা বা অথবা তোমরা যেটি লেখো। তাহলে দেখো টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো হলে তাহলে বা টু এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, টু, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু ওয়ান। নতুবা দেখো এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু কি, জিরো, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, মাইনাস থ্রি। তার মানে এক্সের কটি মান পাওয়া যাচ্ছে, একটি ওয়ান আর একটি মাইনাস থ্রি। তাহলে এই ওয়ান আর মাইনাস থ্রি কী হবে, এই টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এই সমীকরণটির বীজ হবে। তার মানে কোন অপশনটি ঠিক হচ্ছে, সি নাম্বার অপশনটি। তার মানে একের দুইয়ের প্রশ্নের উত্তর কোনটি হচ্ছে, সি। এরপরে দেখো একের 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ, মানে বার্ষিক 10% সরল সুদে 50 টাকা 2 বছরের সুদ, ওই একই হারে, মানে একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি বলেছে, দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 1/4 না সমান। তাহলে এবার দেখো আমাদের কি বলছে, যে 10% সরল সুদের হারে, কি বার্ষিক 10% বলছে, মানে 50 টাকা 2 বছরের সুদ যেটি হবে ওই একই সুদের হারে, মানে কি 10% সরল সুদ 100 টাকার 1 বছরের সুদের কি হবে এই চারটি অপশনের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, আগে বের করে দেখতে হবে। তাহলে দেখো যে বার্ষিক 10% সরল সুদের হারে
50 টাকার 2 বছরের সুদ কি হবে? আমরা কি জানি সরল সুদের ফর্মুলা PRT/100। তাহলে পি বলতে কি আসল কত 50 টাকা, ইন্টু আর বলতে কি সুদের হার মানে কত 10, ইন্টু সময় টি, টি বলতে কত 2 বছর আছে, 2 হলো নিচে 100 ছিল। তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য এই শূন্য আর এখানে দুটো শূন্য কাটলো, তাহলে 5 দুগুণ কত হলো 10 টাকা। আবার দেখো যে আবার একই বলছিল একই সুদের হারে, তার মানে কি বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার বলেছে 100 টাকার। তাহলে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে দেখো 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ সমান কত হবে? পি আসল কত আছে 100, 100 ইন্টু সুদের হার কত আছে 10%, তাহলে কত হলো 10, ইন্টু টি সময় কত 1 বছর আছে, তো ইন্টু 1/100। তাহলে দেখো এই 100-এর সাথে এই 100 কাটলো, তার মানে 10 ইন্টু 1 মানে কত 10 টাকা। তাহলে এই ক্ষেত্রেও দেখো সুদ কত আসলো 10 টাকা, এই ক্ষেত্রেও সুদ আসলো 10 টাকা। তার মানে কি এই সুদ দুটি কি সমান? তাহলে কোন অপশনটি ঠিক? ডি নাম্বার অপশনটি ঠিক। তাহলে কোন উত্তর হচ্ছে ডি, উত্তরটি কি হচ্ছে সমান। এরপরে দেখো 1-এর 4 নম্বর প্রশ্ন যেটি আছে কি বলেছে যে অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আরএস জ্যায়ের দূরত্ব হবে কি বলেছে? এ নাম্বার অপশন আছে 8 সেমি, বি আছে 16 সেমি, ডি আছে 4 সেমি, বি কত বি 16 সেমি আছে, সি কত 4 সেমি, ডি কত 10 সেমি। তাহলে এবার দেখো প্রথমে ছবিটি আঁকা যায়। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে একটি বৃত্ত আঁকলাম যার কেন্দ্রটা ও। দেখো পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের যা বলেছে, তাহলে এই যে পিকিউ ও আরএস কি যে দুটি আঁকানো হলো, তাহলে এই যে ও থেকে পিকিউ জ্যার দূরত্ব কি ও এ, যেহেতু পিকিউকে এই বিন্দুতে ছেদ করছে ছেদ বিন্দুর নাম দিলাম এ, আর ও বিন্দু থেকে আরএস জ্যায়ের যে দূরত্ব যেটা বের করছি আরএস জ্যাকে যে বিন্দুতে ছেদ করছে এটির নামকরণ করলাম বি। তাহলে ও এ ও বি এ দুটা হলো দূরত্ব। তাহলে দেখো এখানে ও এর মানটা কত আছে 8 সেমি, মানে কি বলেছিল যে ও বিন্দু থেকে আর এস যে দূরত্ব বের করতে বলছে, কিন্তু ও বিন্দু থেকে পিকিউ যে দূরত্ব দেওয়া ছিল কত 8 সেমি, মানে ও এর মানটা 8 সেমি। তাহলে ও বিটা কত হবে বের করতে হবে। তাহলে এইসব ক্ষেত্রে দেখো আমরা এটি উপপাদ্য পড়েছিলাম যে কি কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। তার মানে এখানে দেখো যে যদি কি বলছে যে বৃত্তটির দুটি সমান জ্যা হয় তাহলে কি হবে? ওই সমান জ্যা দুটি কেন্দ্র থেকে কি থাকবে? সমান দূরত্বে থাকবে। তার মানে ও এ যে মান মানে ও বিন্দু থেকে পিকিউ জ্যার যে দূরত্ব যেটি যত হবে ও বিন্দু থেকে আর এস জ্যারও দূরত্ব সেটিই হবে। তার মানে এখানে ও বি সমান কত হচ্ছে 8 সেমি। তার মানে কোন অপশনটি ঠিক হবে? এ নাম্বার অপশনটি ঠিক হবে। এরপরে দেখো 1-এর 5 নম্বর প্রশ্ন কি বলেছে? অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে কি? 4টি অপশন আছে। এ অপশন কত 6 সেমি, বি অপশন কি আছে √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে কি সেমি, সি অপশন কত আছে √15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সেমি, ডি অপশন কি আছে 13 সেমি। তাহলে এবার দেখো আমাদের অঙ্কের ভাষাটি কি বললো যে একটি বৃত্ত আছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ মানে কি বাইরে। দেখো বাইরে একটি বিন্দু পি আছে, সেই পি বিন্দু থেকে একটা কি করব স্পর্শক আঁকবো, যে স্পর্শকটি বৃত্তটিকে কোন বিন্দুতে ছেদ করবে? কিউ বিন্দুতে। তাহলে পি বিন্দু থেকে একটি স্পর্শক আঁকলাম, বৃত্তটিকে কোথায় ছেদ করলো? কিউ বিন্দুতে। এবার দেখো কি বলেছে ও কিউ সমান 9 সেমি, তাহলে ও আর কিউ বিন্দু যোগ করা হলো, তাহলে ও কিউটা কত 9 সেমি। আবার কি বলছে পিও, তাহলে পিও এ দুটো যুক্ত করা হলো, তাহলে পিও কত সেমি 15 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য হবে। পিকিউ বলতে কি এই দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তার মানে দেখো এই যে ও কিউ যেটা আছে ও কিউটা কি পিওর উপর কি হবে লম্ব হবে। তাহলে দেখো সমাধানটা কি? প্রদত্ত ও কিউ সমান কি 9 সেমি, ও কিউ তো দেওয়া আছে, পিও সমান কত 15 সেমি দেওয়া আছে। এবার দেখো আমাদের পিকিউটা বের করতে হবে, যেহেতু ও কিউটা কি পিওর উপর লম্ব, তার মানে এই যে ত্রিভুজটি যেটি হয়েছে কিউওপি বা পিও কিউ এই ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটি সমকোণ, তার মানে পিকিউ যেটি আছে এই পিকিউ বাহুটি কি হচ্ছে অতিভুজ। তাহলে পিকিউ সমান কি হবে? তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে পিকিউ সমান √, কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব বলতে কত ও কিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে কত পিও তার স্কোয়ার একক। তাহলে ও কিউ এর মানটা দেখো কত 9 আছে, তাহলে 9 বসলো, তাহলে 9 স্কোয়ার প্লাস পিওর মানটা কত আছে 15, তাহলে কত 15 স্কোয়ার। তাহলে এটাকে ধর সাজিয়ে লেখো 15 স্কোয়ার যোগ 9 স্কোয়ার সেমি।
তার মানে কোন অপশনটি ঠিক হচ্ছে? সি অপশনটি ঠিক। তার মানে এই প্রশ্নের উত্তর কি হলো? সি। এবার 1-এর 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25x16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। তাহলে কি দেওয়া আছে বলছে, দুটি গোলকের বক্রতলের অনুপাতটা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমাদের আয়তন অনুপাতটা বের করতে হবে। বলছে কোনটি হবে? এ নাম্বার অপশন কত বলছে? 5:4। বি নাম্বার অপশন বলেছে কত? 64:125। সি নাম্বার বলেছে 4:5। ডি নাম্বার কত? 125:64। তাহলে আমাদের কি বলেছে, যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের আয়তন অনুপাত বের করছে। তাহলে এবার দেখো গোলকের আমাদের কি বের করতে, তো আমরা যদি ধরে নিই যে গোলক দুটির ব্যাসার্ধ, একটা ধরলাম R1 আর একটা ধরলাম সাপোজ R2, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? 4πr² হয়। তাহলে এবার দেখো সমাধানটি, যে ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ R1 একক ও R2 একক। তাহলে প্রশ্ন অনুসারে দেখো, যেহেতু আমাদের এখানে অনুপাতটি দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফলের, তাহলে দেখো প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr1² দ্বিতীয় তাহলে গোলকটির কি হবে? বক্রতলের ক্ষেত্রফল 4πr2² এটা কার সাথে সমান হবে? 25:16 সাথে। তাহলে এখানে দেখো 4π কি কেটে যাবে, তাহলে বা r1² .r2² কত হবে? 25:16। তাহলে বা এবার দেখো যেহেতু অনুপাত আছে এটাকে কি বাই আকারে লেখা যাবে, তাহলে r1² r2² কত? 25/16। তাহলে অতএব r1/r2 কত হবে? 5/4। মানে এই যদি আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই এখানে, তাহলে এদিকে কি রুট ওভার হয়ে যাবে, √25 মানে 5, √16 মানে কত? 4। তাহলে দেখো r1/r2 মানটা বের হয়ে থাকলে কত? 5/4। কিন্তু দেখো আমাদের কি বের করতে বলছে? আয়তনের অনুপাত। আচ্ছা, গোলকের আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 4πr3। তা যেহেতু এখানে দুটি গোলক আছে, তাহলে দেখো যে আয়তনের অনুপাত = তাহলে এই যে যেই গোলকটির ব্যাসার্ধ R1 ছিল ওর আয়তনটি কত হবে? 4πr1³ R1³ হলো। দেখো ইস্টু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত ছিল? R2, তাহলে কত হবে? 4πr2³। তাহলে এখানে দেখো 4π কি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো? R1³ R2³। তাহলে এটা R1 যেটা ছিল বাই আকারে লেখা, তাহলে কত হবে? R1/r2 তার হোল কিউব। তাহলে R1/r2 মান কত আছে আমাদের? 5/4। তাহলে দেখো 5/4 তার হোল কিউব। তাহলে 5-এর কিউব মানে কত হয়? 125, আর 4-এর কিউব মানে কত? 64। তাহলে এটা দেখো অনুপাত আকারে লিখলে কত হবে? 125:64। তার মানে কোন অপশনটি ঠিক? ডি অপশনটি ঠিক। তাহলে উত্তর কি হলো? এটি ডি। এরপরে দেখো আমাদের কি আছে, যে 1-এর 7 নাম্বার যে প্রশ্নটি আছে কি বলেছে, যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে, কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এসিবি মানে কোন এসিবি এর পরিমাপ হলো? কি বলেছে? এ নাম্বার অপশন বলেছে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি। বি নাম্বার অপশন কি বলেছে? 45 ডিগ্রি। সি নাম্বার অপশন কি? 30 ডিগ্রি। ডি নাম্বার অপশন কি আছে? 90 ডিগ্রি। তাহলে এবার দেখো এর যদি ছবিটি আঁকানো যায়, কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে দেখো এই একটি বৃত্ত আঁকলাম, এই একটি বৃত্ত পরস্পরকে কি সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবার কি আঁকতে বলছি? এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এবি বৃত্ত দুটির একটি কি বলেছে? সাধারণ স্পর্শক বৃত্তটিকে কি এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে দেখো সাধারণ স্পর্শক যেটি আছে, সাধারণ স্পর্শকটি কি করেছে? মানে দেখো কি প্রথম বৃত্তকে এ বিন্দুতে, দ্বিতীয় বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের কোনটি বের করতে হচ্ছে? এ সি বি। তাহলে এই যে, তাহলে এ দেখো এখান থেকে এ আর সি যুক্ত করলাম, এখানে বি আর সি যুক্ত করলাম, তাহলে এ সি বি এই কোণটি বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে কি হয়? এই কোণটি সবসময় কত ডিগ্রি হয় বলো তো? 90 ডিগ্রি। তাহলে এখানে কোন অপশনটি ঠিক হবে? ডি অপশনটি। এবার 1-এর 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। বলেছে ব্যাসার্ধ কত বলেছে? এ অপশন বলেছে 6 সেমি, বি অপশন বলেছে কি 12 সেমি, সি অপশন কি বলেছে 7 সেমি, ডি অপশন কি বলেছে 14 সেমি। তাহলে এবার দেখো একটি নিরেট অর্ধগোলকের কি সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি দেওয়া আছে, উহার ব্যাসার্ধ বের করতে বলেছে।
আচ্ছা, আমরা যদি ধরে নিই যে এই যে নিরেট মানে অর্ধগোলক যেটি আছে, এই অর্ধগোলকে ধরে নিলাম ব্যাসার্ধটি আর, তাহলে এর সমগ্রতল বলতে কি এই যে যে পৃষ্ঠতল বা বক্রতল যেটি আছে এটির ক্ষেত্রফল, আর এখানে যে গোলক মানে গোলাকার অংশটি আছে এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফলটি কত হবে পাই আর স্কোয়ার নাকি। দেখো এখানে এর ক্ষেত্রফলটি কত আছে, এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, আর এদিককার ক্ষেত্রফলটি কত হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো মিলে মানে সমগ্রতলের ক্ষেত্রফলটি কত হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে দেখো সমাধানটি যে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 8 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 2 পাই আর স্কোয়ার, মানে এই এরিয়াটুকু প্লাস পাই আর স্কোয়ার বলতে কি এই যে তলটি যেটি আছে বর্গ সেমি, তাহলে কত দুটো মিলে যোগ করলে কত 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল কি বেরোলো আমাদের 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি, কিন্তু এখানে দেখো আবার সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 147 পাই, তার মানে কি 3 পাই আর স্কোয়ারটি কী হবে 147 পাইয়ের সাথে সমান হবে। এই জন্য কী লেখা হলো যে প্রশ্নানুসারে 3 পাই আর স্কোয়ার সমান কত 147 পাই, তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে 147 পাই বাই 3 পাই, পাই পাই কাটলো। এবার দেখো 3 দিয়ে যদি 147কে কাটা যায় তাহলে প্রথমে কত 14, 3 4 12, হাতে 2 থাকলো এখানে 7 আছে, তাহলে কত হলো 27, 3 নং 27, তাহলে কত হলো 49, তাহলে বা আর স্কোয়ার ইকুয়ালস টু কত 49, তাহলে বা আর ইকুয়ালস টু কি √49, তাহলে অতএব আর ইকুয়ালস টু 7। তার মানে ব্যাসার্ধটি কত হচ্ছে 7 সেমি, তার মানে কোন অপশনটি ঠিক সি অপশনটি ঠিক, তার মানে উত্তর কি হবে সি। এরপরে দেখো কি আছে 2 নম্বরের 2-এর দাগে কি আছে সত্য মিথ্যা লিখতে বলছে। তাহলে সত্য মিথ্যাগুলো দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। তাহলে একটি ঘনকের কি বলছে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির কি বলছে আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। তাহলে দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে সত্য হবে না মিথ্যা হবে, তাহলে কি আমাদের এটি দেখতে হবে আগে সমাধান করে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তাহলে এবার দেখো আমরা কি করব যদি ধরে নিই যে ধরলাম যে ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এক্স একক, তাহলে আমরা কি জানি ঘনকের আয়তন কি হয় বাহু কিউব, তাহলে বাহুটি যেহেতু কত এক্স একক আছে তার মানে কত এক্স কিউব ঘন একক হলো। এবার বলেছে প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন সমান কত হবে বাহু কিউব, তাহলে এক্ষেত্রে অর্ধেক করা হলো মানে আগে ছিল এক্স, তাহলে এখন বাহুগুলো কত হবে x/2, তাহলে কত হবে x/2 তার কিউব ঘন একক, তাহলে x এর কিউব করলে কত x কিউব, আর 2 এর কিউব করলে কত হচ্ছে 8 ঘন একক, তাহলে দেখো 1/8 ইন্টু x কিউব ঘন একক, তার মানে কি ঠিক দেখো আগের আয়তনের কত 1/8 হচ্ছে, তার মানে এই যে 2-এর 1 নম্বর যেটি বলেছে বিবৃতিটি এটি তাহলে কি সত্য। এবার দেখো 2-এর 2 নম্বর কি বলেছে a/2 সমান b/3 ইকুয়ালস টু c/4 হলে a:b:c সমান 4:3:2 হবে। তাহলে এটি সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে কি করব যে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 আছে, তাহলে এখানে যদি আমরা ইকুয়ালস টু কে ধরে নিই তাহলে কি a b c এর মান পেয়ে যাব, তারপরে কি করতে পারবো অনুপাতের মানটা বের করতে পারবো। তাহলে দেখো সমাধানটি যে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু কি ধরলাম কে, ব্র্যাকেটে কি ধরলাম নট ইকুয়ালস টু 0 যেন কে এর মানটা 0 না হয় এটি ধরি। তাহলে অতএব a ইকুয়ালস টু কত হবে a/2 ইকুয়ালস টু যদি কে হয় তাহলে a ইকুয়ালস টু কে হবে 2টা এখানে গিয়ে গুণ হবে, তার মানে কত হবে 2k, তাহলে অতএব a ইকুয়ালস টু 2k, তাহলে b ইকুয়ালস টু কত হবে 3টা কি কে এর সাথে গুণ হবে, তাহলে b ইকুয়ালস টু কত হলো 3k, c ইকুয়ালস টু কত হবে 4টা কার সাথে গুণ হবে কে এর সাথে, তাহলে অতএব c ইকুয়ালস টু কত হবে 4k। এবার দেখো অনুপাত বের করা যাক a:b:c, তাহলে এর মানটা কত আছে 2k, b এর মানটা কত আছে 3k বসলো, চিহ্ন, তাহলে সি এর মানটা কত আছে 4k বসলো, তাহলে দেখো এই কে গুলো কেটে যাবে, তার মানে কত হচ্ছে 2:3:4, তার মানে a:b:c এর অনুপাতের মানটা কত হচ্ছে 2:3:4, কিন্তু দেখো আমাদের কি দেওয়া আছে 4:3:2, তার মানে এই যে যেটি বলেছে 2 নম্বর বিবৃতিটি এটি কি মিথ্যা। এরপরে দেখো 2-এর 3 নম্বর কি বলেছে যে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে, মানে আসল কত টাকা p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে, মানে কত দ্বিতীয় বছরের মূলধন বলছে PR/100 টাকা হবে। তাহলে এটি সত্য না মিথ্যা, তাহলে আগে দেখা যাক
সমাধান করে। দেখো আসল কত পি টাকা, সুদের হার কত বলেছে R%, আর সময় এন কত বছর আছে 2 বছর। তাহলে এবার কত হবে, আমরা কি জানি যে অতএব দ্বিতীয় বছরের মূলধন সমান কি হয় পি ইন্টু মানে আসল ইন্টু 1 প্লাস সুদের হার কত R/100 ইন্টু সূচকে কত হয় এন টাকা, এনটা কি সময়টা, তাহলে মান বসাবো এনের, তাহলে তো কত পি ইন্টু 1 প্লাস, দেখো আসল পি ছিল, পি হলো ইন্টু 1 প্লাস সুদের হার কত আছে R%, তাহলে R/100, এনের মানটা কত 2, তাহলে পি ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার টাকা, এই টাকাটি হবে। কিন্তু এখানে কত বলেছে PR/100, তার মানে এই যে বিবৃতি যেটি বলছে এটি কি মিথ্যা। এরপরে দেখো 2-4 নম্বর, এই যে চিত্রটি দেওয়া আছে বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মানে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তের ভেতরে এই যে কিউ একটি বিন্দু, তাহলে এ কিউ বি সর্বদা কী হবে সূক্ষ্মকোণ হবে। আচ্ছা আমরা কি জানি, তাহলে এই যে এ কিউ বি যে কোণটি আছে এই কোণটি কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি যে 90 ডিগ্রির কম হবে, আবার কি 0 ডিগ্রির বড় হবে, তাহলে এই কোণটি কি কোনো সময় সূক্ষ্মকোণ হবে না। তার মানে এই যে বিবৃতিটি বলেছে এটি কি হবে মিথ্যা। আচ্ছা এরপরে দেখো তোমাদের 2-এর কত নাম্বার হবে 5 নাম্বার। দেখো 2 নং দাগের 5 নাম্বার কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি পারপেন্ডিকুলার টু বিসি, মানে এডিটা যদি বিসির উপর লম্ব হয় তাহলে সুতরাং ত্রিভুজ এ বিডি এই যে চিহ্নটি আছে এটাকে কি বলা হয় সদিশতা, মানে সদিশ। ত্রিভুজ সিএডি মানে বলেছে ত্রিভুজ, দেখো ছবিটা আগে বুঝি, ত্রিভুজ এবিসি এর কি বলেছে বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এই এডিটা কি বিসির উপর লম্ব। তাহলে এই যে এ বিডি এই যে ত্রিভুজটি আর সিএডি এই ত্রিভুজ দুটি কি বলেছে সদিশ হবে। তাহলে এটি কি সত্য না মিথ্যা। আচ্ছা দেখো এখানে যখন লম্ব হলো তার মানে এই কোণটি কত হলো 90 ডিগ্রি, এই কোণটিও কত হলো 90 ডিগ্রি। তাহলে এবার আমরা কি জানি যে এই সমান কোণ যে দুটি হয় ত্রিভুজ দুটির এর সংলগ্ন যে বাহু মানে সমান কোণের সংলগ্ন বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হয় সদিশ হয়। কিন্তু এক্ষেত্রে দেখো এই সমান কোণের সংলগ্ন বাহুর যে অনুপাত সেগুলো কি সমান হবে না, তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি কি হবে সদিশ হবে না, তার মানে এই বিবৃতিটি কি মিথ্যা। এরপরে দেখো 2-এর 6 নাম্বার কি বলেছে, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তার মানে দেখো শুভেন্দু আর নৌসাদ যথাক্রমে কত দিছে 1500 আর 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে ব্যবসায় কত টাকা ক্ষতি হয়েছে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, মানে এটি দেখতে হবে শুভেন্দুর ক্ষতিটা কত। আচ্ছা এখানে শুভেন্দুর ক্ষতি 30 টাকা বলেছে, অ্যাকচুয়াল ক্ষতিটা কত দেখতে হবে 30 টাকাই না অন্য কিছু। তাহলে সেটি করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, এই যে শুভেন্দু আর নৌসাদের যে মূলধন যেগুলো আছে তাহলে প্রথমে আমরা কি বের করব মূলধনের অনুপাতটা বের করব। অনুপাতটা বের করার পরে দেখো ব্যবসায় কত টাকা আছে 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 75কে কত দিয়ে আমরা গুণ করব, যে শুভেন্দুর যে মূলধনের আনুপাতিক ভাগার যেটি হবে সেটি দিয়ে গুণ করলেই পাওয়া যাবে। তাহলে দেখো সমাধানটি শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত আছে, শুভেন্দুর মূলধন কত ছিল 1500, তাহলে লেখা হলো 1500 আর নৌসাদের কত আছে 1000, তাহলে এখানে দেখো এই দুটি শূন্য কাটলো তাহলে কত 15:10, 5 দিয়ে কাটো তাহলে কত 15 কাটলে 3:10 কাটলে 2, 3:2 হলো। তাহলে দেখো শুভেন্দুর ক্ষতি সমান কত হবে, তাহলে এই দেখো শুভেন্দুর মূলধনের অনুপাত মানে মূলধনের আনুপাতিক ভাগারটা কত হচ্ছে 3 বাই এই অনুপাত দুটি যোগ করলে কত 5, তাহলে কত 3/5 ইন্টু ক্ষতি কত টাকা হয়েছিল টোটাল 75 টাকা, এই 75 লেখা হলো। 5 দিয়ে কাটো 75কে, 5×15 কত 75 হয়, তাহলে 3×15 45 টাকা, কিন্তু কত বলেছে 30 টাকা। তার মানে এই যে বিবৃতিটি যেটি বলেছে এটি কি মিথ্যা। এরপরে দেখো 2-এর 7 নাম্বার, এই একটি দেখো চিত্র দেওয়া আছে বলছে পাশের চিত্রে এসটি মানে এসটি সমান্তরাল কিউআর হলে পি কিউ বাই কি বলেছে পিএস ইকুয়ালস টু পিআর বাই পিটি হবে। মানে এই পাশের চিত্রে বলেছে যে এসটি সমান্তরাল কি বলেছে কিউআর, মানে এসটিটা কিউআর সাথে যদি সমান্তরাল হয় তাহলে যে পি কিউ বাই পিএস এর যে অনুপাতটি কার সাথে সমান হবে
পি আর বাই পিটির সাথে। এই যে বিবৃতিটি আছে এই বিবৃতিটি কি হবে, সত্য, এই অনুপাতটি সমান হবে। আচ্ছা 2-8 নম্বর দেখো কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, মানে শঙ্কুর তির্যক উচ্চতা কি বলেছে, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তাহলে মানে দেখো এই যে শঙ্কুটি আঁকলাম, শঙ্কুর যে উচ্চতা যেটি আছে কত এটি, আর তির্যক উচ্চতা এটিকে বলা হয়। এবার দেখো বলেছিল যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে শঙ্কুর উচ্চতাটা যদি এইচ হয় তাহলে তির্যক উচ্চতা কত হবে 2h, আর আমাদের বি করতে বলছে ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তার মানে এটি কি হবে, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো এটি কি অতিভুজ, তাহলে এটি কি হবে লম্ব, আর এটি কি হচ্ছে আমাদের ভূমি। তাহলে দেখো অতিভুজ আর লম্ব জানা আছে, আমাদের কি ভূমিটা বের করতে হবে। তাহলে দেখো সমাধানটা কি রয়েছে, ধরি শঙ্কুর উচ্চতা ধরে নিলাম কত এইচ একক, তাহলে অতএব তির্যক উচ্চতা কত হবে 2h একক। কেন, যে তির্যক উচ্চতা কি বলেছিল, উচ্চতার দ্বিগুণ বলেছিল। তাহলে যেহেতু উচ্চতা এইচ, তাহলে তির্যক উচ্চতা কত হবে 2h একক। তাহলে অতএব ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ বলতে কি এটি, মানে কি এই ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির ভূমির মানটা বের করতে হচ্ছে। তাহলে ইকুয়ালস টু কী হবে, √, কি জানি আমরা অতিভুজ স্কোয়ার, অতিভুজ বলতে কত 2h, এই জন্য কত হচ্ছে 2h তার স্কোয়ার মাইনাস কী হবে লম্বর স্কোয়ার, লম্ব কত এইচ আছে ওই জন্য কত হলো h স্কোয়ার একক। তাহলে √, দেখো 2h তার হোল স্কোয়ার মানে কত হবে 4h স্কোয়ার মাইনাস এই h স্কোয়ার ছিল একক। তাহলে 4h স্কোয়ার থেকে যদি h স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে কত হবে 3h স্কোয়ার একক। তাহলে যখন √, যেহেতু আছে 3 এর উপর √ থাকলে কত √3 হলো, কিন্তু h স্কোয়ারের উপর √, থাকলে √টি উঠে যাবে, কত হলো h। তাহলে √3 ইন্টু h একক, তার মানে কত হবে √3 ইন্টু উচ্চতা। তার মানে এই যে বিবৃতিটি বলেছে এটি তাহলে কি সত্য। আচ্ছা এরপরে দেখো যে 3-এর কি আছে। আচ্ছা 3-এর দাগের দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী বা SA। আচ্ছা সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখো 3-এর 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর ওর যদি বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয় তাহলে উহার ব্যাসার্ধটা বের করতে বলেছে। তাহলে দেখো লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা আমরা কি জানি, আয়তনের ফর্মুলা কি হয় πr²h, তাই তো। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয় 2πr/h। তাহলে এবার দেখো এটি করতে হলে কি ধরে নিব, যে ধরি লম্ববৃত্তাকার চোঙটির বৃত্তাকার তলের ব্যাসার্ধ কত r একক এবং উচ্চতা কত h একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হবে πr²h ঘন একক এবং বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2πr/h বর্গ একক। তাহলে দেখো এই সাংখ্যমান দুটি কি বলেছে, সমান বলেছে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে πr²h সমান কি হবে 2πr/h। তাহলে এখান থেকে দেখো আমাদের কার মানটি বের করতে বলেছে, ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ বলতে কার মানটি r এর মানটি। তাহলে কত হবে r², দেখো এখানে r² আছে এদিকে r আছে, তাহলে এই r² থাকলো, এই rটাকে এদিকে নিলাম, তাহলে r²/r ইকুয়ালস টু, তাহলে দেখো 2πh থাকবে আর এদিক থেকে কি πhটা আসবে, তাহলে নিচে πh হলো। তাহলে এখান থেকে দেখো কি হলো পাই এর সাথে পাই কাটলো, h এর সাথে h কাটলো, তাহলে অতএব এখানে দেখো r² ছিল এখানে r ছিল, r দিয়ে r² কেটলে কত একটি r থাকবে, তাহলে অতএব r ইকুয়ালস টু কত হবে 2। তাহলে ব্যাসার্ধ কত হলো 2 একক। এরপরে দেখো 3-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী, কি বলেছে 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। মানে এই যে দ্বিঘাত করণীটি যেটি আছে মিশ্র দ্বিঘাত করণীটি মানে 7 - √2 এর অনুবন্ধী করণী হবে 7 + √2। তাহলে কি করে বলবো যে এর অনুবন্ধী করণী 7 + √2 হবে। দেখো আমরা কি জানি যে একটি দ্বিঘাত করণী যখন মিশ্র দ্বিঘাত করণীর কি জানি, যে প্রথমে আমাদের দেখতে হবে যে করণী নির্দেশক উৎপাদকগুলো কি। আচ্ছা এবার যেগুলো করণী নির্দেশক উৎপাদক হবে এর
এই উৎপাদকগুলো করণীয় উৎপাদকগুলি যদি এই মিশ্র দ্বিঘাত করণীর সাথে যোগ এবং গুণ করলে ওদের যে মান যেগুলো আসবে মানগুলো যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি বলবো, মানে যেই করণী নিরসকের জন্য যোগফল আর গুণফলের মানটা কি হবে, মূলদ সংখ্যা হবে, সেটি হবে অনুবন্ধী। আর যদি অমূলদ হয় তাহলে কি হবে, সেটি অনুবন্ধী হবে না। তাহলে এবার দেখো 7 - √2 এর করণী নির্দেশক উৎপাদক হলো কত হবে, 7 - √2 কত হবে, করণী নির্দেশক উৎপাদক কী হবে, দেখো একটা কথা হবে 7 + √2, মানে যেখানে মাইনাস ছিল একটা প্লাস করে একটা নেওয়া যাবে, এবং আরেকটি কী হবে, এই -2টি ঠিক থাকলো, 7-এর সাইনটা চেঞ্জ করতে হবে, তাহলে কত হবে -7 - √2। এবার দেখো এই 7 - √2-র সাথে এই 7 + √2 কী করবো, একবার যোগ করব একবার গুণ করব, দেখব কি আসে। আর এই 7 - √2-র সাথে এটাও একবার যোগ আর গুণ করে দেখব। তাহলে দেখো 7 - √2-র সাথে কি 7 + √2 যোগ করলাম, তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো 7 - √2 প্লাস 7 + √2, দেখো √2 কেটে গেল, 7 আর 7 যোগ করলে কত, 14। তাহলে এটি কি হলো, একটি মূলদ সংখ্যা। এবং দেখো 7 - √2 × 7 + √2 কি গুণ করছি, গুণ করলে কত হবে, a - b × a + b, তার মানে কত হবে a² - b², তার মানে কত হচ্ছে 7-এর স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার মানে কত 49 মাইনাস √2 তার √2 হোল স্কোয়ার হলে কত হবে 2, তাহলে 49 - 2 মানে কত হলো 47, এটিও মূলদ সংখ্যা। তার মানে আমরা কি বলেছিলাম, যে যেই নিরসকটির জন্য ও যোগফল এবং গুণফলটা কি হবে, যদি মূলদ সংখ্যা হয় তার মানে ওটি কি অনুবন্ধী হবে। তাহলে আবার এটাও দেখা যাক, দেখো যে 7 - √2 আরেকটি নিরসক কী ছিল, -7 - √2, দেখো এটি যোগ করা হলো, দেখো যোগ করলে কত হচ্ছে 7 - √2 -7 - √2, তাহলে দেখো +7 - 7 কেটে গেল, তাহলে -√2 -√2 যোগ করলে কত হচ্ছে -2√2, এটি কি অমূলদ সংখ্যা। তার মানে এই যে -7 - √2 এটি কি একটি করণী নিরসক, ঠিক আছে, কিন্তু এটি অনুবন্ধী নয়। তার মানে অনুবন্ধী কোনটি হচ্ছে 7 + √2, এটি হবে। তাহলে দেখো যে অতএব 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এরপরে দেখো 3-এর 3 নাম্বার কি আছে আমাদের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং কি বলেছে আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তাহলে আমাদের কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং কি বলেছে আয়তনটিও বলে দিয়েছে কত, 100 ঘন সেমি। তাহলে শঙ্কুটির কি বের করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এবার দেখো লম্ববৃত্তাকার শঙ্কু যদি আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কি হয়, 1/3 πr²h হয়। তাহলে এবার দেখো আমি ধরে নিলাম যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কি কত, ধরে নিলাম 8 সেমি এবং উচ্চতা তো দেওয়াই ছিল কত 12 সেমি, ওই জন্য লেখা হলো যে উচ্চতা ব্র্যাকেটে h সমান কত 12 সেমি। তাহলে এবার দেখো অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ফর্মুলাটা কি 1/3 πr²h ঘন একক। তাহলে 1/3 পাই তো পাই হলো, আর বলতে কি শঙ্কুর ব্যাসার্ধ, তো এটিকে আরই ধরা হয়েছে, ইন্টু এইচ বলতে এইচ এর মানটা কত 12, তাহলে 12 বসা হলো, ঘন একক ধরো, একক বলতে গেলে সেমি ছিল ওই জন্য কি সেমি বসলো। তাহলে দেখো 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, তাহলে কত হচ্ছে 4πr², দেখো 4πr² ঘন সেমি। এই যে আয়তনটি আছে এই আয়তনটি আবার কত 100 পাই, এই জন্য এবার কি করব, প্রশ্নানুসারে 4πr² = কত হবে 100 পাই, তাহলে বা r² = কত হবে 100 পাই বাই 4 পাই, তাহলে পাই পাই কেটলো। আচ্ছা এই 4 দিয়ে 100কে মানে এই 4 দিয়ে যদি 100কে কাটা যায় কত হবে 25, তাহলে ওই জন্য কি হচ্ছে বা r² = 25, তাহলে তবে r = কি 5, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 5 সেমি। এরপরে দেখো 3-এর 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, যে x ভ্যারাইজাস yz এবং y ভ্যারাইজাস zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক, মানে z কি বলছে একটি অশূন্য ধ্রুবক বলছে, কি করে দেখাবো। আচ্ছা x ভ্যারাইজাস yz যেটি আছে আমরা যদি এই এই ভেদ চিহ্নটিকে উঠাই ভ্যারাইজাসটিকে, তাহলে কি হবে একটি ভেদ ধ্রুবক হবে, এখানেও উঠালে কি একটি ভেদ ধ্রুবক হবে, তারপর দেখাতে হবে যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে দেখো প্রদত্ত কি আছে x ভ্যারাইজাস yz, তাহলে অতএব x = কি হবে কত হবে k1 × yz, এটা 1 নম্বর দিলাম, এবং দেখো y ভ্যারাইজাস zx ছিল, তাহলে কত হবে y = k2 zx।
তাহলে এখান থেকে যে K1 আর K2 বলে দিচ্ছি যে যেখানে K1 নট ইকুয়ালস টু 0 এবং K2 নট ইকুয়ালস টু 0 দুটি কি ভেদ ধ্রুবক। তাহলে এই যে 1 নম্বরে 2 নম্বরে যেটি আছে কি করব, 1 ও 2 গুণ করে পাই। আচ্ছা, যদি এখানে গুণ করা হয় তাহলে কি হবে, এই x বাম পক্ষ গুণ, তাহলে x আর y গুণ করলে কত, xy ইকুয়ালস টু, এদিকে দেখো K1 এখানে K2, তাহলে K1 K2, এখানে দেখো কত আছে yz, এখানে zx, তার মানে গুণ করলে কত হবে x y z স্কোয়ার। তাহলে বা আমাদের জেডটিকে দেখাতে হবে, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে এক্স ওয়াই বাই K1 K2 ইন্টু এক্স ওয়াই। তার মানে এখানে দেখো এই এক্স ওয়াই কেটলো, তাহলে উপরে কত থাকলো 1, তাহলে বা জেড স্কোয়ার ইকুয়ালস টু কত আছে 1 বাই K1 K2। যেহেতু 1 বাই K1 K2 এটিকে এটা ধ্রুবক সংখ্যা হবে, এটিকে ধরে নেওয়া হলে একটি নতুন ধ্রুবক K3, ব্র্যাকেটে লিখে তাহলে নট ইকুয়ালস টু 0 ধরি। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু যদি K3 হয় তাহলে অর্থাৎ জেড ইকুয়ালস টু কি হবে রুট ওভার K3, তাহলে এটিও কি ধ্রুবকই থাকলো। তাহলে কি বলা যাবে যে যাহা একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপরে দেখো 3-এর কত নাম্বার আছে, 5 নাম্বার। কি বলেছে, 3 বন্ধু এ কমা বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। মানে 3 বন্ধু আছে যারা কি কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। তাহলে এখানে দেখো কি বলেছে, 3 বন্ধু আছে কি এবিসি আছে, একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। আচ্ছা, তারা কি ঠিক করলো যে মোট যেটি আয় হবে তার কি 2/5, ওই মোটে 2/5টি কী করবে 3:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো এক মাসে কি বলছে আয় কত হবে সেটি বলে দিয়েছে, 29,260 টাকা হয়, তাহলে তাদের কাজের জন্য মানে এর আয়টি বি এর আয়ের থেকে কত বেশি হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, দেখো বলা আছে মোট আয়, তাহলে মোট আয় লিখলাম কত 29,260 টাকা। তাহলে মোট আয়ের কত অংশ 2/5 অংশ বলেছে, তাহলে মোট আয়ের 2/5 অংশ কত আছে 2/5 ইন্টু 29,260। তাহলে 5 দিয়ে দেখো এটাকে যদি কাটা যায় তাহলে 29, 5 কত হচ্ছে 25, তাহলে হাতে থাকছে কত 4, 42 হলো। তাহলে 5 8 40, হাতে 2 থাকলো 26 হলো, 5 5 25, হাতে 1 থাকলো 10, 5 2 10। তাহলে এই 2 ইন্টু 58 এর সাথে গুণ করলে কত হচ্ছে 11,704 টাকা। এই যে টাকাটি আছে এটি কি করবে এরা এই অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে এ আর বি এর আয়টা আমার দরকার। তাহলে দেখো কাজের জন্য এর আয় কি হবে, আচ্ছা এর আনুপাতিক ভাগারটি কত হবে, দেখো 3:2 ছিলাম, তাহলে কত হবে 3 বাই এই অনুপাতের যোগফলটা কত 3-এর সাথে 2 যোগ করে 5 আর 2 যোগ করলে 7, তাহলে কত হচ্ছে 3/7 ইন্টু কত ছিল মোট এটা 2/5 অংশ হিসেবে আইটা 11,704 টাকা লেখা হলো টাকা। এই 7 দিয়ে যদি কাটা হয় দেখো 7 × 7 থাকলো কত 4, 47, 6 × 7 42, থাকলো হাতে কত 5, 0 হলো 50, 7 7 49, হাত থাকলো 14, 7 2 14, তাহলে এই 3 দিয়ে এটিকে গুণ করলে কত হচ্ছে 5,016 টাকা। একইভাবে দেখো বি এর আই, তাহলে কত হবে কত ছিল 2 বাই কত হবে 7, তাহলে 2/7 ইন্টু 11,704 টাকা। তাহলে এই 7 দিয়ে এটাকে কাটো কত 1,672, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3344 কত 3344 টাকা। তাহলে দেখো তাহলে এখানে কি এর আয়টা কি বি এর আয়ের থেকে বেশি, তাহলে কত বেশি বিয়োগ করলেই পাবো। তাহলে দেখো যতএব কাজের জন্য এর আয় বি এর থেকে বেশি কত হবে সমান 5,016 মাইনাস 3,344 টাকা, তাহলে কত হচ্ছে 1,672 টাকা। আচ্ছা 3-এর 6 নাম্বার দেখো কি বলেছে এরপরে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত বলেছে 3:4 এবং তাদের আয়তনের অনুপাত কত বলেছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। মানে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কিন্তু দেওয়া আছে, তাহলে তাদের আয়তনের অনুপাতটিও দেওয়া আছে, আমাদের কি চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাতটি বের করতে হবে। তাহলে দেখো যেহেতু আয়তনের অনুপাত দেওয়া আছে আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে সমাধানটি দেখো কি করব, ধরে নিলাম যে লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, তাহলে এখানে 3 ছিল, তাহলে কত হবে 3x একক এবং উচ্চতা ধরে নিলাম h1 একক। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, এখানে অনুপাতে 4 ছিল জন্য 4x একক এবং উচ্চতা ধরে নিলাম h2
একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর বলতে কি ব্যাসার্ধ কত আছে 3x, ওই জন্য 3x তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে কি উচ্চতা কত আছে h1, ওই জন্য হলো h1 ঘন একক। তাহলে কত হবে পাই ইন্টু 3x তার হোল স্কোয়ার মানে কত হবে 9x স্কোয়ার ইন্টু h1 ঘন একক। আবার দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে 1/3 ইন্টু পাই আর বলতে কত আছে এখানে 4x, ওই জন্য 4x তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত আছে h2, তাহলে h2 ঘন একক। তাহলে কত হবে 1/3 ইন্টু পাই ইন্টু 4x তার হোল স্কোয়ার মানে কত 16x স্কোয়ার ইন্টু h2 ঘন একক। তাহলে এবার দেখো এদের আয়তনের অনুপাত দেওয়া ছিল কত 9:8। আমরা দেখো এখানে আয়তন বেরোলো একটা চোঙের, এটা কি বেরোলো শঙ্কুর, তাহলে প্রশ্নানুসারে দেখো চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন করলাম ইকুয়ালস টু কত হবে দেখো 9:8 ছিল, তার মানে কত হবে 9/8 হবে। তাহলে দেখো এই দুটো বাই করলাম সমান কত 9/8, এখানে দেখো পাই পাই কেটে গেল এক্স স্কোয়ার কাটলো, তাহলে এখানে আমাদের কি h1/h2 বের করতে হবে। দেখো 1/3 যেহেতু ছিল তাহলে এই 3টা কি উপরে উঠে যাবে, তাহলে এই জন্য দেখো ইকুয়ালস টু কত 9/8 ইন্টু, তাহলে এই 3টা যদি উপরে উঠে যায় তাহলে 16টাকে এদিকে যাচ্ছে, তাহলে এই 3টা উপরে উঠলে 3 আর 9 কি হবে এপারে আসবে, ওই জন্য কি হলো 9 × 3। দেখো 9 কেটে গেলো 8 দিয়ে কাটলে কত 8 × 2 = 16, তাহলে কত হলো 2/3। তাহলে দেখো বা h1/h2 ইকুয়ালস টু কত 2/3, তাহলে অতএব h1:h2 কত হবে 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হচ্ছে 2:3। এরপরে দেখো 3-এর কি আছে 7 নম্বর প্রশ্ন কি আছে যে যদি y ভ্যারাইজাস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। মানে এই যে ভেক্টর দেওয়া আছে y ভ্যারাইজাস x³, এখানে কি বলেছে y এর বৃদ্ধিটা 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধিটা কি অনুপাতে হবে সেটি বের করতে বলছে। তাহলে দেখো এখানে কি করা যাবে, দেখো y ভ্যারাইজাস x³ যেটি আছে মানে এখানে কি যে কি বোঝা যায় এটা মানে y এর বৃদ্ধি, মানে y এর বৃদ্ধিটা কি হয় x এর বৃদ্ধির কি ঘনের সঙ্গে সরল বেঁধে আছে, তার মানে y এর বৃদ্ধিটা x এর বৃদ্ধির ঘনের সঙ্গে আছে, তার মানে x এর বৃদ্ধিটা বের করতে গেলে কি হবে এই 3টা যদি এরপরে চলে আসে কত হবে 1/3, তাই তো সূচকে। তাহলে সুতরাং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কত হবে, দেখো যেহেতু y এর বৃদ্ধি এটা তাহলে x এর বৃদ্ধিটা কথা আমি কি বলেছিলাম যে যেহেতু এখানে y এর বৃদ্ধিটা x এর ঘনের সাথে আছে তাহলে x এর বৃদ্ধিটা কি হবে এই কিউবটা যদি এদিকে আসে তাহলে কত হচ্ছে সূচকে 1/3 হয়ে যাবে এর, ওই জন্য দেখো তাহলে কত হবে 8 এর পাওয়ারে 1/3:27 এর পাওয়ারে 1/3, তাহলে 8 বলতে কত 2 এর কিউব, তাহলে 3 কাটবে, আর 27 বলতে কত 3 এর কিউব 3 কাটবে, তার মানে কত 2:3, তাহলে x এর বৃদ্ধি কত হবে 2:3 অনুপাতে হয়। এবার দেখো 4 নাম্বার কি বলেছে, 4-এর 1 নাম্বার দেখো যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে দেখো এটি উপপাদ্য আছে, দেখো এই কত নম্বর উপপাদ্য, এটি তোমাদের বইয়ের 38 নম্বর উপপাদ্য, কত পেজে আছে 164 পেজে আছে, তাহলে তোমাদের বইয়ের 38 নম্বর উপপাদ্যটি দেখে নিবে যেটি 164 পেজে আছে। তারপরে দেখো 2 নাম্বার যেটি আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই যে 2 নম্বরে যে উপপাদ্যটি বলেছে এটি তোমাদের বইয়ের কত নম্বর উপপাদ্য 41 নম্বর উপপাদ্য, যেটি তোমাদের বইয়ের 211 পেজে আছে। আচ্ছা দেখে নাও তোমাদের 4-এর 1 নম্বর যেটি আছে কত পেজে আছে তোমাদের বইয়ের 164 পেজে, তাহলে 164 পেজ বের করো, বের করে দেখা যাক। এই যে দেখো তোমাদের 164 পেজে যেটি আছে আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটি তো তোমাদের 4-এর 1 নম্বর ছিল। আচ্ছা 4-এর 2 নম্বর যেটি আছে ওটি কত পেজে আছে 211 পেজে, দেখো 211 পেজে 4-এর 2 যেটি ছিল কি আছে দেখো 4-এর 2 নম্বর কি বলেছিল যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে, তাহলে 211 পেজে কত 41 নম্বর উপপাদ্য, দেখো তোমাদের এই উপপাদ্যটি আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দেখো
এই যে এই স্পর্শক তাদের স্পর্শবিন্দু, এটি হচ্ছে কি 4-এর 2 নাম্বার। এরপরে দেখো 5-এর 1 নাম্বার যেটি আছে কি বলেছে, যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। মানে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। আচ্ছা দেখো, আমরা সরল সুদে একটা ফর্মুলা জানি না, যে I = PRT/100। তাহলে এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে, মানে সুদের হার কত 600 টাকা, মানে পি এর মানটা দেওয়া আছে। আচ্ছা মোট সুদ মানে কি ক্যাপিটাল আই এর মানটা দেওয়া আছে। তাহলে আমাদের কি সময়টা বের করতে হবে, টি এর মানটা। তাহলে দেখো কি করা যাবে, এটা ধরে নিলাম যে ধরি সময় সমান কি টি বছর, আসল ব্র্যাকেটে পি কত আছে 600 টাকা, লিখলাম 600 টাকা। সুদের হার কি ছোট হাতের আর কত 4%, লিখলাম 4%। এবং মোট সুদ কি ক্যাপিটাল আই কত আছে 168, লেখা হলে 168 টাকা। শর্তানুসারে বা আমরা কি জানি যে I = PRT/100। তাহলে দেখো এখানে মানগুলো বসানো হোক। আই বলতে কত 168 সমান পি এর মানটা কত আছে 600 ইন্টু আর বলতে কত 4, সময় কত আছে T/100। তাহলে বা টি ইকুয়ালস টু কী হবে 100টা এদিকে আসবে, তাহলে 168 ইন্টু 100 বাই কত হবে নিচে হবে 600 ইন্টু 4। তাহলে এখানে দেখো এই দুটি শূন্য কাটলাম, এখানে কত 168 আছে, দেখো 4 দিয়ে প্রথমে করো, 4 দিয়ে কাটলে কত হবে 16 আছে, 4 4 16, 8 আছে 4 2 8, তাহলে কত 42। এবার 6 দিয়ে কাটে 42কে, 6 7 42, তাহলে টি ইকুয়ালস টু 7। তার মানে কত সময় হচ্ছে 7 বছরে। লেখো যাতে বার্ষিক 4% সরল সুদে 7 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এরপরে দেখো তোমাদের 5-এর 2 নম্বর অঙ্ক এবং লাস্ট অঙ্ক কোশ্চেনের কি বলছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। তাহলে কি এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে দেখো কত টাকা বলছে বের করতে বলছে, আমরা ধরে নিচ্ছি যে ধরে নির্ণয় অর্থের পরিমাণ কত পি টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হয়, যে A = P × 1 + R/100, তারপরে এখানে এটা কি সুদে আসলে যেটা হয়, পিটা কি আসল, আরটা কি সুদের হার, আর এনটা কি সময়। তাহলে দেখো আমরা ধরে নিলাম এটা। তাহলে যেহেতু A = P × 1 + R/100 তারপর n, তাহলে দেখো এখানে পি বলতে কত আসল পি টাকা ধরেছিলাম, কিন্তু 1 + আর কি আছে, আর বলতে কি সুদের হার কত পার্সেন্ট আছে 5%, বসলো 5/100 তার স্কোয়ার ইকুয়ালস টু এ বলতে কি সুদে আসলে, মানে সুদে আসলটা কত 3528 টাকা বসালাম। তাহলে বা পি ইন্টু, দেখো 5 দিয়ে 100কে কাটলে কত হবে 20, তাহলে কত হচ্ছে 1 + 1/20 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 3528। তাহলে বা এখানে যদি লসাগু করে নিচে কত 20 হবে, তাহলে উপরে কত 20 + 1 মানে কত 21, তাহলে ওই জন্য 21/20 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 3528। তাহলে বা পি ইকুয়ালস টু, দেখো যেহেতু হোল স্কোয়ার ছিল তাহলে ওদিকে গেলে কত হবে 20 × 20 বাই কত হবে 21 × 21 ইন্টু 3528। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, প্রথমে কি 7 দিয়ে কাটো, 7 3 21, 7 দিয়ে এটাকে কাটলে কত 504, আবার 7 দিয়ে কাটো 21কে 3, এই 504কে ক্যান্সেল করলে কত হবে 72, এই দেখো 3 দিয়ে কাটো 72কে কত হবে 24, আর এই 3 দিয়ে 24কে কাটো কত হবে 8। তাহলে পি এর মানটা কত হচ্ছে 20 × 20 × 8, দেখো গুণ করলে কত হচ্ছে 3200। তাহলে নির্ণয় অর্থের পরিমাণটা কত 3200। আচ্ছা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না। শেয়ার এই জন্যই করবে যে তোমাদের বন্ধুদের যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওটি দেখে কি উপকৃত হতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।